আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের বইয়ের পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে বায়ুমণ্ডল। তো আজকে লেকচার টপিক হচ্ছে আমাদের বৃষ্টিপাত। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই আসলে বৃষ্টিপাত জিনিসটা কি বা বৃষ্টিপাত জিনিসটা কীভাবে সংগঠিত হয়। এর আগের লেকচারে বা আগের ক্লাসে আমরা বুঝিয়েছি যে কীভাবে আসলে বৃষ্টিপাতটা বা বাড়িপাতটা কীভাবে সংগঠিত হয় বা কীভাবে পৃথিবীতে পানিচক্র আসলে চলতে থাকে। তো আমরা এখানে একটু দেখি আবার। স্বাভাবিকভাবে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। বৃষ্টিপাত কাকে বলে? সাধারণভাবে ভাসমান মেঘ যখন ঘনীভূত হয়ে ছোট ছোট পানির ফোঁটায় পরিণত হয়, সে ফোঁটা আকারে পরিণত হয় এবং সেটা যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয় তখন সেটাকে কি বলা হয়? বৃষ্টিপাত বলা হয়। বৃষ্টিপাত মূলত বৃষ্টিমাপক যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয় এবং সেই যন্ত্রটার নাম হচ্ছে রেইন গেজ। কি? রেইন গেজ। এই যন্ত্রটার সাহায্যে মূলত বৃষ্টিপাতের পরিমাপ বা বৃষ্টিপাত যে পরিমাণ সেটা পরিমাপ করা হয়। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন হচ্ছে বৃষ্টিপাতের কারণ। বৃষ্টিপাতের কারণ ঘুরে ফিরে আমরা একটু ছোটোভাবে বোঝার চেষ্টা করি। সেম প্রসেস যেভাবে পানিচক্রটা আসলে সংগঠিত হয়। সূর্যের তাপে ভূপৃষ্ঠের বা সমুদ্রের পানিকে উত্তপ্ত হয়ে সেটা বাষ্পাকারে উপরে উঠে যায় এবং সেটাই একসময় ঘনীভূত হয়। সেই ঘনীভূত মেঘ যখন শীতল বায়ুর স্পর্শে এসে বা শীতল হয়ে যখন শক্ত বা পানিতে পরিণত হয়, সেই পানিটাকে মাধ্যাকর্ষণ শক্তির টানে আবার পৃথিবীতে ফিরে আসে এবং সেভাবে মূলত বৃষ্টিপাতটা সংঘটিত হয়। কিন্তু এখানে কীভাবে বলছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। সূর্যের উত্তাপে সৃষ্ট জলীয় বাষ্প উপরে শীতল বায়ুর সংস্পর্শে এলে সহজেই তা পরিপৃক্ত হয়। পরে ওই পরিপৃক্ত বায়ু অতি ক্ষুদ্র জলকণাকে পরিণত হয়ে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে জমাট বেঁধে মেঘের আকারে আকাশে ভাসতে থাকে। বায়ুমণ্ডলে উষ্ণতা কোনো কারণে আবার হ্রাস পেলে ওই মেঘ ঘনীভূত হয়ে পানি বিন্দুতে অথবা বরফকুচিতে পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা ভূপৃষ্ঠে নেমে আসে। এভাবে পৃথিবীতে মূলত কি হয়? বৃষ্টিপাত হয়ে থাকে। অর্থাৎ সেই জলীয় বাষ্পটা আস্তে আস্তে উপরে যায়, ধূলিকণাকে আশ্রয় করে সেটা জমাট বাঁধে, সেই জমাট বাঁধারে কি মূলত মেঘ আকারে ভাসতে থাকে। সেই মেঘ যখন শীতল হয়, সেই শীতল মেঘের জলীয় বাষ্পগুলোকে আস্তে আস্তে পানির কণায় বা বরফকুচিতে পরিণত হয় এবং সেটা কি মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে ফিরে আসে। সেটা কি মূলত বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের বৃষ্টিপাতের কারণগুলো কয়টা? এখানে আমরা তিনটা পাচ্ছি। কি সেটা আমরা একটু মুখস্থ রাখবো। খ নাম্বারের জন্য আসতে পারে যে বৃষ্টিপাত কাকে বলে এবং বৃষ্টিপাতের কারণগুলো কি। তো আমরা এখানে কিভাবে পড়বো? বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি। বৃষ্টিপাত হওয়ার কারণ, প্রথম কারণটা কি? বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি। আমরা এর আগেও বলেছি যে জলীয় বাষ্পর যদি অস্তিত্ব না থাকতো তাহলে পৃথিবীতে পানিরও কোনো অস্তিত্ব থাকতো না এবং প্রাণেরও কোনো অস্তিত্ব থাকতো না। পরবর্তী হচ্ছে ঊর্ধ্বগমন, অর্থাৎ উপরে উঠে যাওয়া এবং বায়ুমণ্ডলে উষ্ণতা হ্রাস পাওয়া। এবং বায়ুমণ্ডলে যদি উষ্ণতা হ্রাসই না পেত, সে মেঘটাকে ঘনীভূত বা ঠান্ডা হতো না এবং সেটাও কি পানিতে পরিণত হতো না। তো আশা করি বৃষ্টিপাতের কারণগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে আমরা যাই। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। বৃষ্টিপাতের বিভিন্ন ধরন রয়েছে, সেই ধরনগুলোর উপর ভিত্তি করে বৃষ্টিপাতের মূলত কয়টা ভাগে ভাগ করা হয়? 4টা ভাগে ভাগ করা হয়। এখন আমরা একটু দেখি এখানকার সংজ্ঞা অনুযায়ী। জলীয় বাষ্পপূর্ণ বায়ু যে কারণে উপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাতে পরিণত হয়, সেই অনুসারে বৃষ্টির শ্রেণীবিভাজন করা হয়ে থাকে। বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে বা 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি? একটা হচ্ছে পরিচলন বৃষ্টি, 2 শৈলক্ষেপ বৃষ্টি, 3 বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি এবং 4 নাম্বার হচ্ছে ঘূর্ণি বৃষ্টি। এই বৃষ্টিপাতগুলোকে 4টা প্রকারভেদ, এটাই কি আমরা সাধারণত দেখে থাকি। তো এটা কিভাবে সংগঠিত হয় আমরা নেক্সট স্লাইডে আমরা সেটা জানতে পারবো। প্রথমটা হচ্ছে পরিচলন বৃষ্টি। কি? পরিচলন বৃষ্টি। আমরা যে সাধারণভাবে যে নর্মাল বা রেগুলার যে বৃষ্টিতে দেখতে পারি সেটাই কি মূলত পরিচলন বৃষ্টি। সেটা কিভাবে হয়? দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে।
এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। এটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো ক প্লাস খ এর জন্য, যে পরিচলন বৃষ্টি কাকে বলে, পরিচলন বৃষ্টিটা ব্যাখ্যা করো। এই যে ধরো এখানে সমুদ্র, এই সমুদ্রের কি সূর্যের তাপ পড়ছে, পড়ার ফলে গেছে সমুদ্রের জলীয়বাষ্প আস্তে আস্তে উপরে যায়। এই যে মুষলধারে বৃষ্টিপাত সেটাকে উপরে গিয়ে মেঘের আকার ধারণ করে। সেই মেঘ পরবর্তীতে ঠান্ডা হয়ে বা শীতল হয়ে সেটাকে বৃষ্টিপাত ঘটায়। এই যে সাধারণ যে বৃষ্টিপাতটা ঘটে সেটাকে মূলত কি বলা হয়, পরিচলন বৃষ্টি বলা হয়। আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি পরিচলন বৃষ্টি কিছু বৈশিষ্ট্য বা এর সাধারণ যে গুণাগুণ সেগুলো একটু দেখি। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারা বছর লম্বভাবে পড়ে। এর আগেও আমরা অনেক ক্লাসে বা অনেক চ্যাপ্টারে বলেছি যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। কিভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। এই দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারা বছর জলীয়বাষ্পের পরিমাণ কি থাকে? বেশি থাকে। এই দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারা বছর জলীয়বাষ্পের পরিমাণ কি থাকে? বেশি থাকে। জলীয়বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টির রূপে ঝরে পড়ে। জলীয়বাষ্প হালকা বলে সেটা খুবই সহজে উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে সেটা কি পরিচলন বৃষ্টির রূপে গিয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। কখন হয়? নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় কোন বৃষ্টিপাতটা হয়? এই পরিচলন বৃষ্টিতে সংঘটিত হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টি হয়ে থাকে। এই সময় এই অঞ্চলের ভূপৃষ্ঠ যথেষ্ট উত্তপ্ত হলেও উপরের বায়ুমণ্ডল বেশ শীতল থাকে। ফলে ভূপৃষ্ঠের জলাশয়গুলো থেকে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে সেটা কি পরিচলন বৃষ্টির রূপে পতিত হয়। অর্থাৎ এই লাইনটা আমরা একটু ভালোভাবে পড়বো। নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মের শুরুতে পরিচলন বৃষ্টি হয়ে থাকে। কখন হয়? গ্রীষ্মের শুরুতেই। কোথায় হয়? নাতিশীতোষ্ণ মণ্ডলে। তো আশা করি এই পরিচলন বৃষ্টি যে টপিকটা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরিচলন বৃষ্টি নিম্নলিখিত অনুসারে বা নিম্নলিখিত পর্যায়ে ঘটে থাকে, অনুসরণ করে ঘটে থাকে। যেরকম প্রচণ্ড সূর্য কিরণে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এটা আমরা সবাই জানি যে যখন সূর্যের তাপটা আসলে বেশি পড়ে তখন ভূপৃষ্ঠে অনেক তাড়াতাড়ি উত্তপ্ত হয় বা গরম হয়। পরবর্তীতে কি? ভূপৃষ্ঠে উপরস্থ বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরের দিকে পরিচলনের সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে? পরিচলনের সৃষ্টি করে। ঊর্ধ্বমুখী বায়ু শুষ্ক রুদ্ধ তাপ হ্রাস করে শীতল হতে থাকে। কি? উপরস্থ, অর্থাৎ উপরে যত উপরে যাবে আসলে তাপমাত্রা কমে। আমরা এর আগে পড়েছি যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উপরে যত উপরে যাবে কি তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। বায়ু যখন সে আস্তে আস্তে উপরে উঠে তখন কি তাপমাত্রা কমে এবং সেখানে কি বায়ুটা আস্তে আস্তে শীতল হতে থাকে এবং বায়ুতে যথেষ্ট পরিমাণ জলীয়বাষ্পের উপস্থিতি কি ঘনীভবন হয়। কি হয়? ঘনীভবন হয়। ঘনীভবনের সময় বা ঘনীভবনের ফলে মেঘ উপরের দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে ঝড়পুঞ্জ মেঘের সৃষ্টি করে। এই ধরনের মেঘ থেকে ঝড় সহ মুষলধারে বৃষ্টি এবং কখনো কখনো শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়ে থাকে। তো আশা করি কি কি পর্যায় বা কি কি পথ অনুসরণ করে পরিচলন বৃষ্টি ঘটে সেটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা বলবো শৈলক্ষেপ বৃষ্টিপাত। এর একটু অনেকটা মজাদার একটা বৃষ্টিপাত। সেম প্রসেস, যেভাবে পরিচলন বৃষ্টিটা হয় সেম প্রসেসে কি এই বৃষ্টিপাতটাও কি ঘটে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। সেটা কি? যখন এই জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়, অর্থাৎ জলীয়বাষ্পপূর্ণ যে বায়ু বা মেঘ যখন স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়, সে প্রবাহের সময় যদি পথের মাঝখানে সে যদি এরকম কোনো পাহাড় দেখতে পায়, কি দেখতে পায়? পাহাড় বা পর্বত। সে যদি এরকম কোনো পাহাড় বা পর্বত দেখতে পায়, সে তার উচ্চতাকে আস্তে আস্তে বাড়িয়ে দেয় এবং পাহাড়টাকে বা পর্বতটাকে অতিক্রম করার চেষ্টা করে, বায়ু উপর দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পে পূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে প্রতিবাদ ঝালে বৃষ্টিপাত ঘটায়। এখন বায়ু যত উপরে উঠবে তত শীতল হবে। ধরেন ওর মেঘের রাস্তাটা ছিল কি এইটা, হয়তো ও এই বরাবর দিয়ে প্রবাহিত হচ্ছিল বা তার গমন পথ ছিল, কিন্তু পর্বতের সাথে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে সে আরো উপরে উঠেছে এবং উপরে উঠে গিয়ে সে আস্তে আস্তে কি হয়েছে? এখানে শীতল হয়েছে। কি হয়েছে? শীতল হলো। শীতল হওয়ার ফলে কি সে তার যে পানি ছিল যে বা ঘনীভূত হয়ে সে কি পানিটা বৃষ্টিরূপে ছেড়ে দেয়। এই বৃষ্টিটা কোন ঢালে হয়? পর্বতের প্রতিবাদ ঢালে। কোন ঢালে? প্রতিবাদ ঢালে। পর্বতের দুইটা ঢাল, একটা হচ্ছে অনুবাদ, একটা হচ্ছে প্রতিবাদ। তাহলে
মেঘ, অর্থাৎ মেঘ যেই ঢালে বাধাপ্রাপ্ত হয়, ধরো এটা হচ্ছে পর্বত, মেঘ এদিক থেকে আসতেছে, সে যদি এই সাইডে বাধাপ্রাপ্ত হয় সেটা কি প্রতিপাত ঢাল, এবং এখানে কি মূলত বৃষ্টিপাতটা ঘটায়। তো আশা করি শৈলক্ষেপ যে বৃষ্টিপাত সেটা তোমরা বুঝতে পেরেছো। ও অবশ্যই এটা আমরা ক নাম্বারের জন্য মুখস্থ রাখবো, ক প্লাস খ, ক প্লাস খ এই দুটোর জন্য আমরা এটা মুখস্থ রাখবো। শৈলক্ষেপ বৃষ্টির যে বিভিন্ন পর্যায় বা কারণ সেটা একটু আমরা দেখি। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন পর্বতের অপর পার্শ্ব অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছে, অর্থাৎ আমরা কি বলছিলাম যে পর্বতের দুইটা ঢাল, একটা হচ্ছে প্রতিবাদ, একটা হচ্ছে কি অনুবাদ। এই অনুবাদ ঢালে এসে যখন পৌঁছায় তখন জলীয় বাষ্প কি হয়, কমে যায়। এছাড়া নিচে নামার ফলে ওই বায়ু উষ্ণ ও আরো শুষ্ক হয়। এই দুটি কারণে এখানে বৃষ্টি বিশেষ হয় না। এরূপ প্রায় বৃষ্টির স্থানকে কি বলে, বৃষ্টির ছায় অঞ্চল বলে। অর্থাৎ তার যতটুকু বৃষ্টি বা যতটুকু তার পানি ছিল সেটা কি সে প্রতিবাদ ঢালেই শেষ করে আসে, অর্থাৎ প্রতিবাদ ঢালে বৃষ্টি হয়েছে এবং সেখানে সবগুলো পানি বা জলীয় বাষ্প শেষ। কিন্তু যখন সে অনুবাদ ঢালে ফিরে যায় তখন কি তার সে পরিমাণ জলীয় বাষ্প থাকে না, এবং সেখানে খুব একটা বৃষ্টিপাত ঘটাতে পারে না। এই অঞ্চলকে মূলত কি বলা হয়, এই বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে আসাতে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু তার উত্তর দিকে অবস্থিত তিব্বতের মালভূমিকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম। এখন এই যে একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা আসলে কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ এটা বাংলাদেশের মানচিত্র, এটা হচ্ছে বাংলাদেশের, আমরা এর আগের বিভিন্ন ক্লাসে পড়েছি যে মানচিত্রের উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক হচ্ছে কি পূর্ব ইস্ট, বাম দিক হচ্ছে কি পশ্চিম। এখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কোন দিক থেকে আসে, মূলত এই যে বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে কি ভারত, এই দিক দিয়ে মূলত আসলে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রবাহিত হয়। এই বায়ুটা প্রবাহিত হতে হতে ধরো এখানে যে হিমালয় পর্বত আছে সেই পর্বতে বাধাপ্রাপ্ত হয়, এবং আমরা এর আগে বলেছিলাম ধরো এখানে মেঘ, এই মেঘটা পর্বতের যেই সাইডে বাধাপ্রাপ্ত হবে সেটা হবে কি প্রতিবাদ ঢাল, এবং সেই অঞ্চলে কি মূলত বৃষ্টিপাতটা ঘটায়। অর্থাৎ যদি এটা হিমালয় হয়, ধরলাম এটা হিমালয়, এটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের উপর দিয়ে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই বায়ু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়, এবং পর্বতের যেই অংশে বা যেই সাইডে বাধাপ্রাপ্ত হয় সেটাকে মূলত প্রতিবাদ ঢাল, এবং এই ঢাল অর্থাৎ বাংলাদেশের এই দিক দিয়ে নেপাল, ভারত, বাংলাদেশের এদিকে কি মূলত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু যখন বৃষ্টি শেষ, অর্থাৎ তার যে পরিমাণ জলীয় বাষ্প ছিল সেটা যখন শেষ হয়ে যায় তখন সে কী করে, এই মেঘটা তখন এই অনুবাদ ঢালে এসে পৌঁছায়, কিন্তু তখন তার ভিতরে কি খুব একটা জলীয় বাষ্প থাকে না, এবং সে এখানে কি খুব একটা বৃষ্টিপাত ঘটাতে পারে না। এটাই মূলত এই লাইনটাতে বলা হয়েছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী স্লাইডে যাব। এখন হচ্ছে বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। বায়ু প্রাচীর, প্রাচীর মানে দেয়াল, বায়ু তো বায়ু, এই বায়ু কিভাবে দেয়ালের মতো হয় সেটা আমরা একটু দেখি। শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকা অদৃশ্য বায়ু প্রাচীরের সৃষ্টি করে। আমরা অনেক জায়গায় দেখেছি যে দুই নদীর পানি একত্রে মিলিত হয়, কিন্তু সেটা মিক্স হয় না, সেটা সবসময় আলাদা থাকে। মাঝখানে একটা কি দেয়াল বা একটা ফিল্টারাইজের মতো একটা অবস্থা থাকে, যে এই সাইডে নীল কালার, এই সাইডে কি অনেকটা ঘোলা বা লাল কালার পানি। তেমনি এই বায়ুর অবস্থাও কি প্রায় সেম। একদিক থেকে শীতল বায়ু আসে এবং আরেক দিক থেকে উষ্ণ বায়ু আসে, সেটা একসাথে যে স্থানে মিলিত হয় তার একত্রে মিক্স হয় না, জাস্ট মিক্সড হয় না, তার মাঝখানে একটা দেয়াল বা প্রাচীরের সৃষ্টি করে, সেটাকে মূলত কি বলা হয়, বায়ু প্রাচীর। বায়ু প্রাচীর সৃষ্টি করে। বায়ু প্রাচীর সংলগ্ন এলাকার শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায়, ফলে শিশিরাঙ্কের সৃষ্টি হয়। ফলে উভয় বায়ুর সংযোগ স্থলে বৃষ্টিপাত ঘটে, একে বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত বলে। অর্থাৎ আবার জিনিসটা সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরো এটা দক্ষিণ দিক, এটা উত্তর দিক। দক্ষিণ দিক থেকে আসতেছে উষ্ণ বাতাস এবং উত্তর দিক থেকে আসতেছে কি শীতল বাতাস, মাঝখানে আছি আমি। এই বরাবর এসে তারা একত্রে মিলিত হবে না, কি হবে না, তারা একসাথে মিক্সড হবে না, তারা মাঝখানে একটা অদৃশ্য বায়ু প্রাচীরের সৃষ্টি করবে। এখন শীতল বায়ু যখন বা উষ্ণ বায়ু যখন শীতল বায়ুর সংস্পর্শে আসবে বা মিলিত হবে, শীতল বায়ুর কারণে উষ্ণ বায়ুর কি শিশিরাঙ্কে পরিণত হবে, এবং উষ্ণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্পগুলো ছিল সেটাকে আস্তে আস্তে পানিতে পরিণত হবে, এবং মধ্যবর্তী অঞ্চলে কি করবে, তারা বৃষ্টিপাত ঘটাবে। এটা কি মূলত কি বলা হয়, বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত বলা হয়। আশা করি তোমরা এতটুকু সকলে বুঝতে পেরেছো।
এই প্রকার বৃষ্টিপাত সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। তাহলে বায়ুপ্রাচীর জনিত বৃষ্টিপাত সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। তো আশা করি তোমরা তো বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা পড়বো ঘূর্ণি বৃষ্টি। কি? ঘূর্ণি বৃষ্টি। ঘূর্ণি বৃষ্টি হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যা কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্টি হয়। অর্থাৎ যখন কোনো ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে যখন যে বৃষ্টিটা সৃষ্টি হয় সেটাকে মূলত কি বলা হয়? ঘূর্ণি বৃষ্টি বলা হয়। উষ্ণ ও আর্দ্র বায়ু যখন শীতল ও শুষ্ক বায়ুর সংস্পর্শে আসে, তখন হালকা উষ্ণ বায়ু শীতল বায়ুর উপরে উঠে যায়। কি? যখন উষ্ণ এবং শীতল বায়ু একত্রিত হয়, তখন হালকা উষ্ণ বায়ু কি শীতল বায়ুর উপরে উঠে যায়। শীতল বায়ু যেহেতু ভারী, সেটাকে অনেকটা নিচে থেকে যায়। এরপর উপরে ঠান্ডা বাতাসে সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়, এবং এটাকে মূলত কি বলা হয়? ঘূর্ণি বৃষ্টি বলা হয়। তো আশা করি তোমরা এত বুঝতে পেরেছো। আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। ধরো শীতল বায়ু, শীতল বায়ু আমরা কি বললাম? সেটা ঠান্ডা, সেটা একটু ভারী থাকবে, সেটা নিচে থাকবে। এবং উষ্ণ বায়ু কি? সেটা হালকা, সেটাকে উপরে উঠে যাবে। এই উপরে উঠে যাওয়ার ফলে এই শীতল বায়ুর সংস্পর্শে এসে এই উষ্ণ বায়ুর যে জলীয় বাষ্পগুলো ছিল সেটাকে আস্তে আস্তে ভারী হবে এবং পানিতে পরিণত হবে, এবং সেখানে কি তখন বৃষ্টিপাতটা ঘটবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা ঘূর্ণি বৃষ্টিপাত আর বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত অনেকটা সেম, বাট ঘূর্ণি বৃষ্টিপাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের ফলে যখন এইরূপ বৃষ্টিপাত সৃষ্টি হয়, তখন সেটাকে কি বলা হয়? ঘূর্ণি বৃষ্টি বলা হয়। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস বা আজকে আমাদের লেকচার এতটুকু ছিল। যদি আইটিক স্কুলের ভিডিওগুলো দেখে যদি তুমি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই আইটিক স্কুলকে কোর্স ফিতে সাপোর্ট করবে। কিন্তু যারা আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ কোর্স ফি প্রদান করবে, তারা আমাদের সকল বিষয়ের একটা অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচ আছে, সেটা সংযুক্ত হতে পারবে, এবং সেখানে তোমাদের উন্নতি নিশ্চিত করার জন্য, তোমাদের প্রোগ্রেস নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করব। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে, এবং যদি কেউ আমাদের কোর্স ফি প্রদান করতে চাও, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট রয়েছে এবং আমাদের মোবাইল অ্যাপ রয়েছে, সেটাকে তোমরা ভিজিট করতে পারো। আইটিক স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।